বিএনপির আপনার অভিজ্ঞতা ছিল দেশ শাসনে, কিন্তু আজকের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু অভিজ্ঞতা, ব্যক্তি অভিজ্ঞতাটা তার নাই সরকারের প্রধান হিসেবে। একটা সরকার বহু বছর পরে একটা নির্বাচন, একটা সরকার, একটা গণতন্ত্র, এই জায়গাগুলো মানে বুঝতে না বুঝতেই প্র্যাকটিক্যালের মধ্যে ঢুকে যাওয়া, আপনার যে একটুখানি রেস্ট নেওয়ার কোনো অবকাশ নাই। যে ইলেকশন 12 তারিখ 17 তারিখে দায়িত্ব গ্রহণ করা, 18 তারিখ থেকে রমজান, এই যে রমজান শুরু হলো, এখন পর্যন্ত এই চ্যালেঞ্জের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে মানে বৈষয়িকভাবে যে যুদ্ধটা আসছে, সেই যুদ্ধের জন্য এবং যে কোনোভাবেই হোক না কেন এই যুদ্ধের প্র্যাকটিক্যাল লাইফে আমরা জড়িত। প্র্যাকটিক্যাল লাইফে মানে এই দেশগুলোতে, মিডল ইস্টগুলোতে আমাদের ভাই বোনেরা ওখানে জব করে, যে রেমিটেন্সটা দিয়ে এই দেশটা চলে, এই রেমিটেন্সটা তাদের রাতারাতি চাকরির ক্ষেত্রে যাচ্ছে না, যারা দেশে আসছে তারা ঢুকতে পারছে না। যোগ করি, এই রেমিটেন্স যারা পাঠায় এদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানে তাদের বিশাল অবদান, তারা রেমিটেন্স বন্ধ করে দেবার কারণেও কিন্তু সরকারের অনেকটা পতন ত্বরান্বিত হয়েছে। সুতরাং তাদের এই দুঃসময় রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে কতটুকু পাশে থাকতে পারছি? দেখেন, তাদের দুঃসময় রাষ্ট্র, যেটা আমি যদি আমার এলাকার মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত সাহেব, বিমান মন্ত্রী, যে কথাটা বলেছেন যে যে কোনো বিদেশি রেমিটেন্স যোদ্ধাদের স্যার বলতে হবে আপনার, এটা শিষ্টাচার বিমানবন্দরে, যেটা এই শিষ্টাচারটা এই দেশে ছিল না। আমি বলি এই শিষ্টাচারটা এই দেশে ছিল না, এই দেশের জনগণ অভ্যস্ত না, এই দেশের সার্ভেন্ট মানে গভর্নমেন্ট সার্ভেন্টরা নিজেকে গভর্নমেন্টের মালিক মনে করে, সার্ভেন্ট মনে করে না। তারা মালিকদের সাথে সার্ভেন্টের আচরণ করে, এটাতেই অভ্যস্ত ছিল বাংলাদেশ প্রায় 55 বছরের বাংলাদেশ। আমার বেসিক প্রশ্নের জায়গা সেটি আপনি যেহেতু মধ্যপ্রাচ্য প্রসঙ্গ তুললেন, মধ্যপ্রাচ্যে আমাদের প্রায় 60 লাখের মতো আমাদের ইতিমধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ওনারা বলেছেন তাদের পাশে কিভাবে থাকা যায়, তাদের সাথে কথা বলবেন, তাদের ওইখানে যাবেন, এবং এখন গিয়েছেন এই ব্যাপারগুলো নিয়ে ডিল করতে পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত বাংলাদেশের বাইরে। সো এই জায়গাগুলোতে কিভাবে তাদের জন্য ভালো কিছু করা যায়, যেটার উপর আমাদের হাত নাই, ঘটনা ঘটে যাচ্ছে, সেইখানে আমরা আমাদের ভাই বোনগুলোকে নিরাপদ জায়গায় রাখবো, নিরাপদে তাদের যেটাই হোক না কেন। সরাসরি রেমিটেন্সের উপর হিট আসবে, এটা আসতেই পারে, এটা আসবে, এটা এখানে কিছু করার নেই। পার্বণগুলোতে কিন্তু রেমিটেন্স প্রবাহটা বাড়ে। যে জায়গায় আপনার অফিসটা উড়ে যাচ্ছে যুদ্ধে, যেখানে কারোর সঙ্গে কারো সংযোগ নাই, সেখানে সে মাসের বেতনটা কিভাবে পাবে? এটা স্বাভাবিক ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপারটাকে স্বাভাবিক হিসেবে নিয়ে তাদের কাছে তাদের কতটুকু করোনাকালীন সময়ের মতো তাদেরকে কিভাবে প্রণোদনা দেওয়া যায়, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদের পাশে থেকে কিভাবে তাদেরকে উৎসাহ দেওয়া যায়, এবং ওখানে যদি কোনো তাদের পরিবারগুলোর পাশে কিভাবে দাঁড়ানো যায়, এবং তাদের যদি আল্লাহ না করুক কোনো ইনজুর্ড হয়, মৃত্যু হয়, সেইখানে তাদের লাশগুলোকে কিভাবে আনা যায়, তাদের ইনজুর হলে তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যায় আলাদাভাবে, বাংলাদেশের অ্যাম্বাসেডরদের মাধ্যমে এই কাজগুলো খুব ত্বরিত করার জন্য সরকার অবশ্যই চেষ্টা করছে। যদিও এখানে খুব কম সময়ের সরকার, এটাও আমাদেরকে বুঝতে হবে। একটা সরকার বুঝে ওঠার আগেই এই ঘটনাটা ঘটে গেছে, এবং এই ঘটনাটা ঘটতে পারে এটা কিন্তু অনেক দিন যাবতই প্রচলিত ছিল। ঘটনাটা ঘটেছে এখন, কিন্তু এটা আগেও ঘটতে পারতো, পরেও ঘটতে পারতো। এখন সেটার মধ্যে একটা ভালো যে কাজটা, যেটা দিক, যে তেলের যে সমস্যাটায় বাংলাদেশ ভুগছিল অনেক দেশের মতো, সেইখানে একটা জায়গায় উপনীত হওয়া গেছে যে ইরান বলেছে যে আমেরিকা এবং ইসরায়েল সহ তাদের মিত্র শক্তিগুলোর বাইরে যে দেশগুলো আছে তাদের তেল নেওয়াতে তাদের কোনো আপত্তি নেই, হরমুজ প্রণালী তারা ব্যবহার করতে পারবে হরমুজ প্রণালী। এই জায়গাটায় আমরা ইনশাল্লাহ তেলের সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো, কারণ তেলের সমস্যাটা থাকলে সমস্ত সমস্যাটা কিন্তু তেলের সাথে ইনভলভ। যেমন রেমিটেন্সের সাথে সমস্ত সম্পর্ক ইনভলভ হলেও কোনোখান থেকে আমি ধার কর্য করে চলতে পারবো, বাট তেল না থাকলে কিন্তু আমার সমস্ত মেশিনপত্র সমস্ত কিছু স্থবির হয়ে যাবে। সেই জায়গাটায় আমরা একটা বলতে পারেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। এখন তেল আসার পরে তেল ওয়ে আছে,
তেলমন্ত্রী জ্বালানি মন্ত্রী বলেছেন যে কোনো সমস্যা হবে না, আমরা দেখছি এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান হয়ে মানে যাবে। বেশের ফুয়াদ ভাই একটি প্রসঙ্গ তুলছিলেন ওনার আলোচনায় যে সুশাসন দেয়া। আমাদের মতো এরকম তৃতীয় বিশ্বের দেশে আসলে সুশাসন নিশ্চিত করা অনেক বেশি চ্যালেঞ্জিং। সরকার বা প্রধানমন্ত্রী যেভাবে ইনিশিয়েটিভ নিচ্ছেন তা আমাদের মধ্যে আশা জাগায়, কিন্তু এটি আসলে জনপ্রিয়তা পাবার জন্য এরকম কিছু না। এটা একদিন আমি বলি, একদিনে যেমন আমার প্রশ্নটি শেষ হয়নি। প্রশ্নটি হচ্ছে দলের নেতাকর্মী বা সরকারের সবগুলো অর্গান যদি একই সুরে মানে হারমোনি না হয় তাহলে কি সম্ভব হবে এটি? এটা এই জন্যই আমি বুঝেই বলছিলাম যে এটা একটা চ্যালেঞ্জটা কেমন হঠাৎ করে যেমন রাতারাতি একটা দেশকে একদম সৎ 100% বানানো যায় না, রাতারাতি একটা দেশকে একদম চরম অসৎ বানানো যায়। এটা কিন্তু একটা ক্রনোলজিক্যাল পন্থা। এই ধারাবাহিক পন্থায় আপনার বহু বছর যাবৎ বাংলাদেশ অসততার চরম পর্যায়ে চলে গেছে। আপনি এই 17 বছরই ধরতে পারেন, 15.5 বছরের সমস্যা, আরও তার আগে 2 বছরের সমস্যা, এরপরে আরও 1.5 বছরের সমস্যা। এই সমস্যাগুলো থেকে রাতারাতি যেমন একদম ট্রান্সপারেন্ট হওয়া সম্ভব না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। উনি একদম উনার নাওয়া খাওয়া ভুলে উনি বলেছেন, আপনি দেখেছেন ইতিমধ্যে সকালবেলা অফিসে যাওয়ার জন্য বলেছেন চলেন যুদ্ধে যাই। 100 দিন সেটাকে হানিমুন পিরিয়ড বলা হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারেরও 100 দিন আমরা হানিমুন পিরিয়ডই বলেছি। আর এটা নির্বাচিত সরকার। তার আগে বিএনপির আপনার অভিজ্ঞতা ছিল দেশ শাসনের, কিন্তু আজকের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু অভিজ্ঞতা, ব্যক্তি অভিজ্ঞতাটা তার নাই সরকারের প্রধান হিসেবে। সো তারও কিন্তু ধাক্কা খেতে হতে পারে টুকটাক। আর যেখানে আপা আপনার সাথে যোগ করি, 2008 সালে কিন্তু আমরা 9 সালে ওই সরকারের হানিমুন পিরিয়ডে কিন্তু আমরা পিলখানা হত্যাকাণ্ডও দেখেছি। এটাও কিন্তু হানিমুন পিরিয়ড ছিল। জি, যে কারণে ওই পিলখানা নিয়ে অনেক কিছু হয়েছে। আমি হানিমুন পিরিয়ড বলে তো বলতে চাই না, ছেড়ে দেয়া যাবে না, আমি আর ওটা বলতে চাই না। ওই আলোচনা না, হানিমুন পিরিয়ড হলে সবসময় যদি হানিমুন পিরিয়ড মানে একদম জাতীয় ছিল, ওটা আন্তর্জাতিক জাতীয় মিলে ছিল এবং সেইখানে নতুন সরকারের অনেক হস্তক্ষেপ ছিল, যে হস্তক্ষেপগুলো না থাকলে হয়তোবা এই সমস্যাগুলো 57 জন অফিসারকে আমাদের হারাতে হতো না, যদি আমরা সঠিক সময়ে যদি আমরা আমাদের আলোচনার বিষয়টা না। ফুয়াদ ভাই যেটি বোঝাতে চেয়েছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, ফুয়াদ ভাই তো বোঝাতে চেয়েছেন যে আমলাতন্ত্রের যে তেলবাজি, সোজা বাংলায় যদি বলা হয়, আপনাকে বলি আমলাতন্ত্রের আবারও শুরু হয়ে গেছে। আমি বলছি, আমি তার আগে ফুয়াদ ভাইয়ের আগে আমি কিন্তু বলেছিলাম যে সার্ভেন্ট তারা নিজেকে মালিক মনে করে, আর মালিককে তারা সার্ভেন্ট বানিয়ে রাখে। যে দেশের ট্যাক্স দেয়, যে দেশের জন্য কাজ করে, যে বাইরে গিয়ে কাজ করে, সে রেমিটেন্স পাঠায়, তো ওই সার্ভেন্টদের চলতে হয়। তাদেরকে কিন্তু তারা যে বিহেভ করে, এটা আমরা যারা বিদেশে যাই বা আসি এবং দেশের ভেতর দিয়ে যখন ঢুকি, আমরা কিন্তু প্রায় সবাই কিন্তু অবলোকন করি যে বিহেভটা তারা করে।